আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশে আহ, ঘটছে। প্রথম হলো শেখ হাসিনার যে বিচার বিচার প্রশ্নে 17 তারিখে রায় হবে। এটা বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের যে তিনটি এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং হলো নির্বাচন, এই তিনটি এজেন্ডার মধ্যে অন্যতম একটি এজেন্ডা যে বিচার বিচার কার্যক্রম শুরু হয়েছিল এবং এটার আগামী 17 তারিখে রায় হবে। এবং এর রায়ের আগে আজকের যে পরিস্থিতি আমরা যাচ্ছি, আওয়ামী লীগ অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ভীতি ছড়িয়েছে এবং তাদের যে অর্থনৈতিক কাঠামো ছিল, যে গত 15 বছরে তারা যে লুট করেছিল, ওই টাকা দিয়ে তারা বাংলাদেশের মানুষকে হলো টাকা ধরিয়ে দিয়ে ককটেল ফুটিয়েছে। এবং আহ, যে বাসগুলো রয়েছে, মানুষকে টাকা দিয়ে হলো ওই বাসগুলোর মধ্যে হলো আগুন দিয়েছে। এবং তাদের যে এই অর্থনৈতিক যে কাঠামোটা রয়েছে, এটা কিন্তু বর্তমান সরকার এটা ভাঙতে পারে নাই। ফলত আওয়ামী লীগের যারা ব্যবসায়ী ছিল, যারা গত 15 বছর লুটপাট করেছিল, ওই টাকা দিয়ে তারা কিন্তু বাংলাদেশে এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে। এবং সেই পায়তারাটা যখন আহ, মাঠে এসেছে, জনগণও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে। এবং ফলত তাদের এই যে টাকার যে পেশি শক্তির মহা, সেটা জনগণের যে শক্তি, সেটার সামনে টিকতে পারে নাই। এবং আমরা আজকে দেখেছিলাম যে ট্রাইব্যুনাল যে গঠন হয়েছিল, সে ট্রাইব্যুনাল বলেছে 17 তারিখে ওনারা রায় ঘোষণা করবেন। সে রায়ের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি। কারণ উনি যে মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, সেই মানবতা অপরাধটা ইতিহাসের একটি জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ উনি বাংলাদেশে ঘটিয়েছিলেন। এবং তরুণ প্রজন্মের বড় একটা কৃষক মজুর যারা রয়েছেন, তাদেরকে উনি সরাসরি নির্দেশ দিয়ে নির্বিচারে হলো হত্যা করেছিলেন এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিয়েছেন এবং জনমানুষের বিপন্ন করেছেন। এই যে যে রাজনীতিতে বর্তমান আমরা প্রেক্ষাপটে দাঁড়িয়েছি, সেই রাজনীতির একটা প্রেক্ষাপট 1937 সালে যদি আমি যাই, সেখানে দেখব যে এই উপমহাদেশে 3টি পার্টি ছিল। একটু সময় নিব, কিন্তু ওই প্রাসঙ্গিক সময়টা এখন গুরুত্বপূর্ণ। ওই সময় হলো কংগ্রেস ছিল, মুসলিম লীগ ছিল, আর নতুন একটা পার্টি গঠন হয়েছিল, কৃষক প্রজা পার্টি। পরবর্তীতে এটার নাম পরিবর্তন করা হয়েছিল কৃষক শ্রমিক পার্টি। কৃষক প্রজা পার্টি ওই সময় যে আবেদনটা নিয়ে এসেছিল, জমিদারি প্রথার হলো উচ্ছেদ তারা করবে। ওই সময় কংগ্রেস বঙ্গভঙ্গ যে আইনটা ছিল, অথবা বাংলা ভাগ, সেটা নিয়ে হলো কংগ্রেস মোটামুটি তার এই বাংলাতে হলো জনপ্রিয়তা হারাতে শুরু করে। সেই সময় আবার মুসলিম লীগ যারা ছিল, তারা হলো ওই নির্বাচনের 1937 সালে তারা ধর্মীয় কার্ড হলো প্লে করে। এবং তারা সেখানে ইসলাম, যারা কৃষক প্রজা পার্টি, যারা হলো জমিদারি প্রথার উচ্ছেদ করতে চেয়েছিল, তাদেরকে হলো ইসলাম বিরোধী বলে হলো তকমা দেয়। কিন্তু জনগণের মধ্যে কিন্তু কংগ্রেসের যেই প্রতিপত্তি ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছিল। এবং সেখানে বাংলার মুসলমানদের মধ্যে হলো মুসলিম লীগও একটা সময় জনপ্রিয় হয়েছিল। তারা যখন এখানে মানুষের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ধরতে পারতেছিল না, তখন কিন্তু এই বাংলার মাটিতে হলো কৃষক প্রজা পার্টি আসে। সেখানে কৃষকদের একটা বড় দাবি ছিল যে কৃষকদের জমিদাররা যেভাবে বলতো সেভাবে তাদের চলতে হতো, খাজনা আদায় থেকে শুরু করে সবকিছু। অর্থাৎ কৃষকদের কোনো মালিকানা, ভূমির উপরে কোনো অধিকার ছিল না। এবং জমিদারের অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে এই বঙ্গ যারা মুসলিম ছিল, তারাই শুধু নিপীড়িত হয় নাই, হিন্দুরাও নিপীড়িত হয়েছিল। ফলত এই দুই শ্রেণীকে কানেক্ট করে ওই সময়ে প্রায় তারা 30%-এর কাছাকাছি ভোট পেয়েছিল এবং মুসলিম লীগও প্রায় 30%-এর কাছাকাছি ভোট পেয়েছিল। কিন্তু যখন মন্ত্রিসভা গঠন হলো, মন্ত্রিসভায় মুসলিম লীগেরও প্রতিনিধি ছিল, কৃষক প্রজা পার্টিরও প্রতিনিধি ছিল। তো ওই সময়টাতে যিনি কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন, তিনি মন্ত্রণালয় গঠনের পরে যখন এই জমিদারি বিলোপের জন্য হলো তার অ্যাক্ট বা বিলোপের জন্য যে আইনটা আছে সেটা নিয়ে আসলেন, তখন একটা ডিস্টেবিলাইজ সিচুয়েশন হলো। এবং সেখানে কৃষক প্রজা পার্টি হলো তার দলের মধ্যে হলো দুইটা ভাগ হয়, একটা হলো বিদ্রোহী অংশ, আর একটা হলো তারা একটা অংশ হলো মুসলিম লীগের সাথে হলো চলে যায়। এবং কৃষক প্রজা পার্টির যিনি প্রধান ছিলেন, উনিও কিন্তু মুসলিম লীগে চলে যায়। কিন্তু তাদের একটি সফলতা ছিল, সেই সময় তারা জমিদারি
বাংলাদেশ থেকে বা বঙ্গ থেকে বিলোপ করতে সক্ষম হয়েছিলেন। আমাদের এই বর্তমান পরিস্থিতিতে সংস্কার একটি প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের এখানে গত 53 বছরে যেই ফ্যামিলিগুলোর জমিদারি এই বাংলাদেশে রাজত্ব কায়েম হয়েছিল, এই জমিদারি প্রথার আমরা উচ্ছেদ করতে পারবো। এই জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্যই কিন্তু ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। যে জমিদারিদের যে দলিল এখানে রয়েছে, আমাদের যে সংবিধান, জমিদারদের স্বার্থ সংশ্লিষ্টতার প্রেক্ষাপটে আমাদের সংবিধানটা বানানো হয়েছিল। এখন এখানে রাজনৈতিক জমিদারি রয়েছে, ব্যবসায়িক জমিদারি রয়েছে, সর্বক্ষেত্রে জমিদারি রয়েছে। এই জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্য আমাদেরকে সংবিধানকে অবশ্যই সংস্কার করতে হবে। আজকে প্রধান উপদেষ্টা বক্তব্য দিবেন। আমরা বলি যে এই গণ অভ্যুত্থান যখন সরকার গঠন হয়েছিল, এই গণ অভ্যুত্থান যখন 106 এর মাধ্যমে আগের সংবিধানে প্রত্যাবর্তন করে, এটা আইনিভাবে একটি সঠিক কাজ হলো, কিন্তু এটি এই সরকারের কোনো নৈতিক ভিত্তি বলে কোনো কিছু নাই। আপনি যদি বলেন যে এই সরকারের নৈতিক ভিত্তি কি, এই সরকারের নৈতিক ভিত্তি ছিল গণ অভ্যুত্থান, এই সরকারের নৈতিক ভিত্তি ছিল বিপ্লব। এই সরকারকে যদি গণ অভ্যুত্থান এবং বিপ্লবের কথা বলতে হয়, তাহলে এই সরকারের শপথ পাঠ সেটা জনগণের সম্মুখে থেকেই তাকে শপথ পাঠ করা উচিত ছিল। সরকার সে জায়গায় ভুল করেছিল এবং পরবর্তীতে যখন আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে যে আমাদের এই জুলাই যে সংস্কার প্রক্রিয়াটা আছে, এটার আইনি ভিত্তিটা কে দিবে, সে জায়গায় আমরা বলেছিলাম নৈতিকতার জায়গা হলো ডক্টর ইউনূস দিবেন। এখন কে আইনটা দিবেন সেটা দুইটাই কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল জায়গা, অর্থাৎ আপনার ডক্টর ইউনূসও দিতে পারে, শাহাবুদ্দিন চুপ্পুও দিতে পারে। কিন্তু আমরা বলেছি শাহাবুদ্দিন চুপ্পু দিলে লিগাল ওয়াইতে ফ্রেমওয়ার্কে এটা জায়েজ হবে, কিন্তু এটার নৈতিকতার জায়গাটা থাকবে না। আর যখন আপনি কোনো আইন তৈরি করেন, নৈতিকতার জায়গা না থাকে, তখন ওই আইনটা, ওই সংস্কারটা জনবিচ্ছিন্ন আইনে রূপান্তরিত হয়। অর্থাৎ আপনি আইন পাস করবেন, কিন্তু যখন প্র্যাকটিক্যালি এটা ওয়ার্ক করতে যাবেন, জনগণ তখন অ্যাকসেপ্ট করবে না। এখন আসে এই সরকারের সাথে গত 1 বছরে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এই সরকার যখন 106 এর মধ্যে ঢুকলে প্রবেশ করলো, ফলত পূর্বের যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোর মধ্য দিয়ে তাকে হলো অ্যাক্ট করতে হয়েছিল। এই কাঠামোর মধ্যে অ্যাক্ট করার কারণে সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, এবং ফলত গণ অভ্যুত্থানের যে শক্তিটা সেটা মাঠে একটার পর একটা তাদের গণ অভ্যুত্থানের শক্তি প্রদর্শন করে যাচ্ছিল। এর মধ্যে দেখেছি গণ অভ্যুত্থানের শক্তিকে অনেকে মব বলার প্রচেষ্টা চালিয়েছিল, অনেকে সন্ত্রাসী বলার প্রচেষ্টা চালিয়েছিল। যে এটা তো আমাদেরকে স্বীকার করতে হবে, গত 1 বছরে গণ অভ্যুত্থানের শক্তি এখনো স্থিমিত হয়ে যায়নি, কিন্তু যে রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে সরকার 106 এর মাধ্যমে হওয়ার কারণে রাজনৈতিকভাবে এবং আইনি কারণে জনগণ থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ এটা নৈতিক ভিত্তি না থাকার কারণে, এটা লিগ্যাল ভিত্তি আছে কিন্তু নৈতিক ভিত্তি নাই। সরকার আজকে আরেকটি যদি সিদ্ধান্ত নেয় যে ইউনূস স্যার এটা সাইন করবেন না, আবার শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে এটা উনি করাবেন, তাহলে এটা এই ভবিষ্যৎ যে সংস্কার প্রক্রিয়া আছে সেই সংস্কার প্রক্রিয়া আইনি ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি থাকবে না। এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনি আদেশটা জারি করবেন। আমাদের যেই শেখ হাসিনার দোসর চুপ্পুর মাধ্যমে আদেশটা জারি করবেন না। আপনাদের মনে হয় স্মরণ আছে, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম এবং বৈষম্য মিলে আমরা শহীদ মিনার একটি কর্মসূচি দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম শেখ হাসিনার দোসর এই চুপ্পুকে পদত্যাগ করতে হবে। এবং যখন আমরা এই দাবিটা জানিয়েছিলাম, বাংলাদেশের আপামর জনতা সবাই সাপোর্ট দিয়েছিল। কিন্তু সেই সময় একটি বিষয় আমরা দেখেছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিসে আমরা নক করেছিলাম এবং তাদেরকে আমরা বলেছিলাম এই শাহাবুদ্দিন চুপ্পু যদি থাকে এটা ভবিষ্যতে হলে সমস্যা সৃষ্টি করবে। এই যে দেখেন এখন সমস্যা সৃষ্টি করার একটি পায়তারা চালাচ্ছে। ওই সময় যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সেই সময় যদি ঐক্যমত একটা জায়গায় বসতো, আজকে শাহাবুদ্দিন চুপ্পুর যে সাইন হবে সেই বিষয়টা প্রশ্ন আসতো না। খালেদা জিয়াও তখন তো রাষ্ট্রপতি করতে পারতো, আমাদের তো কোনো সমস্যা ছিল না। কিন্তু বিএনপি এই জায়গাটা বেঁকে বসে, এবং অন্যান্য যে দলগুলো রয়েছে যাদের কাছে তারা প্রতীক বিক্রি করবে বলে ওই দলগুলাকে পকেটস্থ করেছিল, তারাও বিএনপির সাথে সুর মিলিয়ে ওই সময় শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতায় রাখার একটি প্রচেষ্টা চালিয়েছে এবং তারা রাখতে সক্ষম হয়েছিল। এটা বাংলাদেশের জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্য যদি চুপ্পু এই সনদে সাইন করেন। আরেকটি হলো যে গণভোট এবং
যে আমাদের জাতীয় নির্বাচন একই দিনে হবে, কিন্তু আমাদের যে সেই নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশনের যে সক্ষমতা সেটা নিয়ে আমরা সন্দিহান। তাহলে আমরা কি বলবো যে গণভোট এবং যে জাতীয় যে নির্বাচন সেটা একই দিনে হোক, আমাদের কোথাও কোনো সমস্যা নাই, আমরা এটাতে ফ্লেক্সিবল। কিন্তু ইসি যদি সক্ষমতা না দেখাতে পারে, সেখানে একটা বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ হলে পড়তে যাবে। এজন্য আমরা সরকারের কাছে আবেদন রাখবো, বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদেরকে আবেদন রাখবো, আপনারা একটা টেবিলে বসে আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে সেটাকে শক্তিশালী করুন। যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী না করা যায়, তাহলে একই দিনে গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে। এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোনো ইসির অব্যবস্থাপনার কারণে আমরা আরেকটি নতুন ক্যাওটিক বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হয়। আমাদের আরেকটি বিষয় রয়েছে, যেটা হলো বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন? মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণে আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি দেয়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয়, এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। শেখ হাসিনা এখানে প্রতীক, কিন্তু শেখ হাসিনার যে শাসনতান্ত্রিক কাঠামো এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে। ফলে আজকে কৃষক শক্তি যে প্রোগ্রাম নিয়েছে, এখানে আমরা বলতে চাই যে বাংলাদেশে অভিজাত ও জমিদার শ্রেণী যারা রাজনীতি করছেন, তরুণ প্রজন্ম তাদেরকে উৎখাত করতে হবে। যদি আমরা তাদেরকে উৎখাত করতে না পারি, তাহলে বারবার আমাদেরকে রক্ত দিতে হবে। আমাদের যদি রক্তপাত বন্ধ করতে হয়, তাহলে রাজনীতিতে যারা অভিজাত এবং জমিদারি শ্রেণীর যারা এলিটিজমের রাজনীতি করেন তাদেরকে আমাদের উৎখাত করতে হবে। এখন ওনারা বলবেন, তাহলে বাংলাদেশে কি আমাদের জীবনের অধিকার নাই? আমরা বলবো, আপনারা আপনাদের জীবনের অধিকার নিশ্চিত করার জন্য যে সংবিধান বানিয়ে রেখেছেন, সেই সংবিধানে আমাদের শ্রমিক নাই, সেই সংবিধানে আমাদের কৃষক নাই। আমরা সেখানে প্রশ্নটা রেখে গেলাম, যদি এই সংবিধানে আমাদের কৃষক ভাইরা থাকতো, যদি এই সংবিধানে আমাদের কুলি মজুর শ্রমিক ভাইরা থাকতো, তাহলে আমাদের এই সংবিধান নিয়ে আপত্তি ছিল না। বর্তমান এই যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় কৃষক শক্তি কৃষকদের নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে, যে আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রের যিনি প্রধান রয়েছেন, যিনি ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হবেন, উনি আলুর দাম কি কারণে কোথায় সমস্যা হচ্ছে এটা উনি উপলব্ধি করতে পারবেন। একজন রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যতের হচ্ছেন, উনি বলছেন গণভোটের চেয়ে হলো আলুর যে দামটা রয়েছে এটা বেশি প্রাসঙ্গিক। ওনার হয়তো অজ্ঞতা রয়েছে, উনি যদি বুঝতেন যে উনি যাকে এমপি নমিনেশন দিচ্ছেন সেই লোকটাই কিন্তু কৃষকদের উপরে ছড়ি গড়িয়ে আলুর দামটা বাড়াচ্ছে। সিন্ডিকেটটা তো তার লোকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ নিজের লোক দিয়ে সবকিছু হলো মূল্য বাড়িয়ে তারপরে হলো কৃষকদের উপরে দায় চাপানো। এটা একটা অপরাজনীতি। আমাদের অপরাজনীতি গত 15 বছরে চলেছে, অপরাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে। এই জন্য যারা রাজনীতি করতে ভবিষ্যতে করবেন, আমরা তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা শালীন হন, আপনারা যথেষ্ট সংযমের পরিচয় দিন। বর্তমান যারা এই কৃষকদের যারা সন্তান রয়েছে, তারা কৃষকদের আলুর দাম কেন বাড়তি এটা আমরা পড়াশোনা করে ভালোভাবে বুঝেছি, এবং আমরা আপনার এই যে নেতাগিরি, আপনার যে দাস বানানোর যে রাজনীতি, আমরা সেটা করতে ইচ্ছুক নয়। আমাদের যারা আসল বাপ, আমাদেরকে যারা জন্ম দিয়েছে, যারা হলো কৃষক সত্যিকার অর্থে, আমরা হলো তাদের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই। আমরা আমাদের জীবন কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। আমরা কোনো জীবন হলো পরিবারের মধ্যে বর্গা দিয়ে বাংলাদেশে আবার আমরা কোনো দাস হতে চাই না। এই জন্য হলো এই দাস বানানোর যে পায়তারা বাংলাদেশে চলছে, এটার বিরুদ্ধে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হবে। আর এই রাজনীতি আমরা এনসিপি করতেছি। আশা করি ভবিষ্যতে এনসিপির হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ তার পথ খুঁজে পাবে। ধন্যবাদ সকলকে।